প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। চাঞ্চল্যকর ঘটনা কিংবা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই আয়োজন নিউজ ইনসাইট। আজকে নিউজ ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। আজ আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। আর আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী, যারা কথা বলবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ঢাকার সার্বিক বিষয় নিয়ে। দর্শক, আজ আমরা প্রথমে কথা বলবো তুরাগে বিশ্ব ইজতেমা প্রস্তুতি, এছাড়া বিদেশি হত্যাকাণ্ড, জঙ্গি তৎপরতা এবং ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলবো। জনাব কমিশনার, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ব ইজতেমা, তো ডিএমপির পক্ষ থেকে আপনাদের প্রস্তুতিটা কেমন? বিশ্ব ইজতেমা মূলত তুরাগে হয়, আপনি বলেছেন। এটি গাজীপুর জেলার টঙ্গী থানায় হয়। আপনার এলাকা থেকে একটা পোরশন আমাদের যেমন উত্তরা, কামারপাড়া, তুরাগ এই এলাকাটা আমাদের পড়েছে, কিন্তু মূল অনুষ্ঠান হচ্ছে গাজীপুর জেলার ভিতরে। তো এটিকে ঘিরে আমাদের নিরাপত্তা মেন পরিকল্পনা রয়েছে ট্রাফিকের নিরাপত্তা পরিকল্পনা ডিএমপির অংশে। দ্বিতীয় পরিকল্পনা আমাদের পার্কিংয়ের পরিকল্পনা, সেটি আমরা ওয়েল অ্যাহেড পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমরা জানিয়ে দেব যে কোন কোন এলাকার গাড়ি কোন কোন এলাকায় পার্কিং হবে এবং কোন রাস্তাগুলো ওয়ান ওয়ে হবে, কোন রাস্তাগুলো উভয় দিকে যাওয়া যাবে, কোথায় ইউটার্ন নেওয়া যাবে। আমাদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে, কামারপাড়া থেকে শুরু করে স্টেট একেবারে আমাদের ফার্ম গেট পর্যন্ত পুরো এলাকার নিরাপত্তা বিধানের জন্য আমাদের পোশাক এবং সাদা পোশাকে পর্যাপ্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব অন্যবারের মতোই। এইখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী যান আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্যে, সেই ব্যাপারেও ভিভিআইপিদের প্রোটেকশনের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এটি যাতে যানজট মুক্ত হয়, নিরাপদ হয় এবং হ্যাসেল যাতে কম হয়। বিশেষ করে এই মুসল্লিরা বিশ্ব ইজতেমা, আপনি জানেন যে দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট জমায়েত বিশ্বের মধ্যে হজের পরেই। এটি আমাদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইমেজের প্রশ্ন। এটি যাতে কমফোর্টেবল হয় এবং নিরাপদ হয়, মানুষ যাতে অহেতুক কোনো ঝামেলা না পড়ে, সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবো এবং এটা আগেই আমরা পত্রিকায় বিজ্ঞাপনের মধ্য দিয়ে আমরা সিকিউরিটি টিপসগুলো আমরা দিয়ে দিব এবং দূরে আমরা পার্কিংগুলো করব যাতে সমাবেশ স্থলের আশেপাশে কোনো গাড়ি ঢুকতে না পারে এবং আমাদের মুসল্লিরা যাতে নির্বিঘ্নে তুরাগ বিশ্ব ইজতেমা সামিল হতে পারে সেই জন্যে। এবং ইজতেমা শেষে যখন চলে যাবে সবাই, এই সময়টা কিন্তু ভালনারেবল। আপনি জানেন যে এই আমাদের পবিত্র হজের সময় যে স্ট্যাম্পেডের যে ঘটনা ঘটল অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনি জেনে খুশি হবেন আমাদের হিসাব মতে প্রায় 14 থেকে 15 লাখ লোক আমাদের বিশ্ব ইজতেমায় সামিল হয়। কিন্তু এ পর্যন্ত আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট এতটাই চমৎকার, এতটাই সুসমন্বিত, যে কারণের জন্য কখনো কিন্তু কোনো দুর্ঘটনা আমাদের হয়নি। তো আমরা ওয়েল অ্যাহেড বিশ্ব ইজতেমার মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে মুসল্লিরা কোন পথে যাবে, গাড়ি কোথায় কোথায় পার্কিং করবে, স্টেট ওয়েতে আমরা কিন্তু রেডিসন পর্যন্ত, রেডিসনের পরে কোনো গাড়ি যেতে দেব না, এটা হেঁটে আসতে হবে। তারপরে সবাই নির্বিঘ্নে গাড়িতে করে যে যার গন্তব্যের দিকে চলে যাবে, কোনো রকম যাতে দুর্ঘটনা না হয় সেই জন্যে আমাদের ডিএমপির পক্ষ থেকে গাজীপুর জেলা পুলিশের সাথে সমন্বয়পূর্বক সেটি আমরা করব। আমাদের কন্ট্রোল রুম থাকবে, আমাদের একে অপরের সাথে কোঅর্ডিনেশন থাকবে, এটিকে যাতে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে নিরাপদের অবস্থায় সুন্দরভাবে যাতে এটা সমাপ্ত হয় সেই জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যে তো ঢাকায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, তো এই বিচ্ছিন্ন ঘটনার প্রভাব পড়বে? তো আমি মনে করি না যে অতি সম্প্রতি যে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে তার কোনো এফেক্ট এটার পর পড়বে। তারপরও একজন পেশাদার পুলিশ অফিসার হিসেবে আমি বলবো, কোনো ধরনের হুমকি, কোনো ধরনের তথ্য আমরা উড়িয়ে দেই না। এগুলোকে মাথায় রেখে, এগুলোকে বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে আমরা ঢেলে সাজাবো যাতে কোনোভাবে জনগণের নিরাপত্তা, জননিরাপত্তা বিঘ্নিত না হয় এবং বেটার কোঅর্ডিনেশনের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে কিভাবে আরও নিরাপদ করা যায় সেটির ব্যাপারে অবশ্যই আমরা কাজ করব। আমরা আবারও আসবো আপনার কাছে। দর্শক,
এসব বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? সামনে বিশ্ব ইজতেমা 16 ডিসেম্বর, এছাড়া নগরীতে ছিনতাই এবং অন্যান্য অপরাধ নিয়েও সাধারণ মানুষের কথা আমরা শুনবো। যে সামনে যে ইজতেমায় সরকার আশা করতেছি ভালো সাপোর্ট দিবে। নিরাপত্তা ব্যবস্থাগুলো যেন আরও জোরদার করা হয়, কারণ এখন বিভিন্ন জায়গা থেকে জঙ্গি বলেন বা যে ইয়েগুলো আছে তারা কিন্তু নাশকতা করার চেষ্টা করছে। যাতে সুন্দরভাবে সব কিছু শেষ হয়, আইনশৃঙ্খলা রক্ষা যাতে প্রপারভাবে তাদের দায়িত্ব পালন করে এবং নাগরিকরা অধিকার যাতে রক্ষা করতে পারে আর কি, যাতে নির্বিঘ্নে আমরা চলাচল করতে পারি। ছিনতাইকারী হঠাৎ করে আবার নতুন করে বেড়ে গেছে আর কি, এটার ব্যাপারে আমাদের প্রশাসন থেকে আরেকটু তৎপর হতে হবে আর কি। ছিনতাই বা অজ্ঞানপাটে যেটা সেটাকে আপনার নিজেকে বা আমাকে সচেতন হতে হবে সবার আগে। আমি কারোর সাথে চলার পথে কারোর সাথে আসলে ওই বেশি গল্পে না জড়ানোটা আমার মনে হয় ভালো। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সবাই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেছে, কারণ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সাধারণ মানুষও কিছুটা উদ্বিগ্ন। আর আরেকটি বিষয় এসেছে যে আমরা নিজেরাও এটা নিয়ে ইনভেস্টিগেশন করেছি যে ঢাকা মেডিকেল কলেজে আমরা মাঝে মাঝে ছিনতাইয়ের আহত রোগীদের দেখতে পাই, এবং এটাতেও কিছুটা মানুষের ভিতরে কিছুটা উদ্বিগ্নতা আছে। তো প্রথমেই আমি জানতে চাইবো যে এই যে সাধারণ মানুষ যেটা ভাবছেন যে বাড়তি নিরাপত্তা, এই বিষয় নিয়ে আপনার কাছে প্রথমে জানতে চাইবো। এখানে দুটো বিষয় এসছে, একটা হলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আর একটা হচ্ছে এই যে নাশকতার বিষয়টা। আমি প্রথমে বলবো যে ইতিমধ্যে ঢাকা মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা ঢেলে সাজিয়েছি, এবং আমি বলবো পুরো ঢাকা শহরে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় সময়োপযোগী নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমি আপনার মাধ্যমে মহানগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে জননিরাপত্তার স্বার্থে আমাদের সামর্থ্য অনুযায়ী যা যা করার সবটাই আমরা করব। ইতিমধ্যে আমরা করেছি এবং নিয়মিতভাবে আমি এটা মনিটর করি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিটর করে, এবং মনিটরের মাধ্যমে যেখানে পরিবর্ধন করা প্রয়োজন এবং নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন সেটি আমরা করব। আমরা একটি ঘটনা ঘটে যাওয়ার আগে এটা প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ করাটা হচ্ছে আমাদের পেশাদারিত্বের মুনশিয়ানা, এবং সেটি আমরা করছি। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইন্টেলিজেন্স কালেকশনের ভিত্তিতে আমরা ইনপুট নিচ্ছি। আমি এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই, যে ঘটনাগুলো ঘটছে এটা আপনারা দেখছেন, কিন্তু আমাদের প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণের কারণে, আমাদের তৎপরতার কারণে 100টার মধ্যে 98টা ঘটনা কিন্তু ঘটতে পারছে না, সেটা কিন্তু মানুষ দেখছে না। যে দুটো হচ্ছে সেই দুটোই মানুষ দেখছে। না, আমি এটা বলবো যে আমরা তৎপর রয়েছি, এবং যে ঘটনাগুলো তারপরেও হয়ে যাচ্ছে সেটি ডিটেকশনের জন্যে আমরা সর্বোচ্চ এবং সর্বাত্মক সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাব। আপনার কথাতে একটা বিষয় উঠে এলো যে নাশকতার আরও অনেক পরিকল্পনা চলছে, কিন্তু আপনাদের তৎপরতার কারণেই নাশকতাকারীরা কোনো কিছুই করতে পারছে না, এবং দু একটি ঘটনা ঘটে যাচ্ছে, বাট অনেক বড় বড় ঘটনা আরও ঘটে যেতে পারত। আপনি সঠিক বলেছেন। আমি কথা বলবো যে বাংলাদেশে ওই ধরনের কোনো জঙ্গি নেটওয়ার্ক নেই। এখন যেটি হচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল দেশে আইনশৃঙ্খলাকে অবনতি করার জন্যে, বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে এবং জনমনে ভয় সৃষ্টি করার জন্যে, ভীতি সৃষ্টি করার জন্যে কতিপয় নাশকতার ঘটনা ঘটিয়েছে। এটি পূর্ব পরিকল্পিতভাবে একটি অসৎ উদ্দেশ্য সাধনের জন্যে। কিন্তু আমাদের নেটওয়ার্ক, আমাদের ইন্টেলিজেন্স বাহিনীগুলো, আমাদের ল এনফোর্সাররা তৎপর রয়েছে আমরা, এবং অনেক তথ্যাদি এ ব্যাপারে আমাদের কাছে রয়েছে। সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু প্রিভেন্টিভ মেজার আমরা গ্রহণ করছি। ডিএমপি কমিশনার, আবারও আপনার কাছে আসবো। ডিএমপি কমিশনার, আপনার সাথে আমরা কথা বলছিলাম যে বিষয়গুলো নিয়ে, সাধারণ মানুষের কথাও আপনি শুনলেন। তো ওখানে একটি বিষয় এসেছিল যে ছিনতাই, এবং আমরা আরেকটি বিষয় ইনভেস্টিগেশনে দেখেছি যে ছিনতাই এবং অজ্ঞান পার্টির তৎপরতা, যেটা বাংলাদেশের যে কোনো নগরীর থেকে ঢাকায় সবচেয়ে বেশি। তো এই বিষয়ে আপনি কমিশনার হওয়ার পর আপনার দায়িত্ববোধ থেকে কোন বিষয়টি উঠে এসেছে
প্রথমে আমি অজ্ঞান পার্টি মলম পার্টি এর কথা বলি। গত ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় অজ্ঞান পার্টি মলম পার্টির ব্যাপারে আমরা কিন্তু ব্যাপক কাজ করেছি। আপনি জানেন যে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করেছিলাম, বিভিন্ন লঞ্চে বাসে আমরা সেই ডকুমেন্টারিটা প্রচার করেছি এবং বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে ট্রেন স্টেশনে আমরা কিন্তু জায়ান্ট স্ক্রিনে এই অজ্ঞান পার্টি এবং মলম পার্টি কীভাবে আক্রান্ত হয় এই বিষয়গুলো আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং ব্যাপক অজ্ঞান পার্টি মলম পার্টির সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা আমরা রুজু করেছি এবং এই মুহূর্তে ঢাকা মহানগরীতে 200-র উপরে অজ্ঞান পার্টি মলম পার্টির সদস্য জেলখানায় রয়েছে, বিভিন্ন মামলা অভিযুক্ত হয়ে তাদের মামলা চলছে। এটি বাংলাদেশ দণ্ডবিধি শুধু 328 না, এটি আরও কঠোর ধারায় আমরা মামলা নিয়েছি যাতে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা যায়। অ্যাট দ্য সেম টাইম জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা লিফলেট এবং পোস্টার করেছি এবং জায়ান্ট স্ক্রিনে আমরা একটা এপিসোড করে, আমরা একটি ডকুমেন্টারি করে আমাদের ডিএমপির মিডিয়া সেকশন থেকে আমরা কিন্তু ব্যাপক প্রচার নিয়েছি। জনগণের আমরা অনেক সহায়তা পেয়েছি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবাইকে সচেতন হতে হবে। একজন পাশে বসে পরিচয় হওয়ার সময় বললো একটা বিস্কিট খান, দেখা গেল যে 10টা বিস্কিট আছে, এর মধ্যে একটা বিস্কিটে ওষুধ দেওয়া, 9টার মধ্যে সে খাচ্ছে, ওষুধ দেওয়া বিস্কিটটা পাশের জনকে খেয়ে দিচ্ছে। তো অপরিচিত লোকের কথায় আমি কেন খাবো, মিষ্টি কথা আমি কেন ভুলবো, সরল বিষয়ে কেন খাবো? ইভেন ইদানিং দেখা যাচ্ছে যে কাঁচা ডাব খাওয়ার পরে অজ্ঞান পার্টি কবলে পড়ে যাচ্ছে, অর্থাৎ ডাবের মধ্যে আগেই ওষুধ দিয়ে রাখে এবং হকার বেশি এটা বিক্রি করে। আমরা অনেক ধরেছি, কিন্তু তারপর আমি বলবো এখানে ব্যক্তি সচেতনতা একটি ইম্পর্টেন্ট বিষয়। অফিস পাড়াতে সাধারণত 10টা থেকে 2টা এই অফিস চলাকালীন সময়ে মোটরসাইকেলের টাকা ছিনতাই হয় এবং এটি প্রিভেনশনের জন্য আমাদের তো অবশ্যই একটা ডিপ্লয়মেন্ট রয়েছে, একটা গোয়েন্দা নজরদারি রয়েছে, একটা পোশাকি ডিপ্লয়মেন্ট রয়েছে। এর বাইরেও এই সমস্ত গ্যাং কারা, তাদের তথ্য অনুসন্ধান করে পূর্ব রেকর্ড বিবেচনা করে আমরা বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করছি। তবে আমি এটি বলতে চাই যে বর্তমানে এই ছিনতাইটা যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা আপনার অফিসের সামনে যেখানে কথা বলছি একটা ইম্পর্টেন্ট ছিনতাই স্পট হচ্ছে এই সোনারগাঁ ক্রসিংটা এবং এখানে আমরা সাদা পোশাকে গত 1 মাসের মধ্যে অনেকগুলো ছিনতাইকারী দলকে আমরা ধরেছি যারা ওই বাস থেকে চেন ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনতাই করে নেয়। এটা ব্যাপক ধরা পড়ছে। জনগণের নিরাপত্তা সচেতনতা ভিজিবল কিভাবে করা যায়, মেন কথা তো ফেয়ার অফ ক্রাইম কিভাবে দূর করা যায় এবং সেন্স অফ সিকিউরিটি এটাকে কিভাবে এনহ্যান্স করা যায়, আমরা এটি চেষ্টা করে যাচ্ছি। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। দর্শক, বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের আগ্রাসন দিন দিন বেড়ে চলেছে, তারপরও পুলিশের উপর হামলার ঘটনা আমরা দেখেছি এবং পুলিশের উপর যে হত্যাকাণ্ড হয়েছে এতেও সাধারণ মানুষ কি ভাবছেন তা আমরা এখন শুনে আসবো। আমাদের যুব সমাজের যে ছাত্ররা রয়েছে তারাই হলো দেশের ভবিষ্যৎ, কিন্তু আমাদের এই মাদকের ফলে তাদের পড়াশোনা বিঘ্ন ঘটছে এবং কলেজে বিভিন্ন অশৃঙ্খল কার্যকলাপ ঘটছে, যার ফলে মাদকের অনেক অপব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা ধ্বংস করতেছে শুধু যুব সমাজ না, আমাদের সারা পৃথিবী কেন সারা ওয়ার্ল্ডটাকে ধ্বংস করতেছে এই মাদকটা। মাদক নিয়ে তো অনেক কিছু হচ্ছে, কিন্তু তারপরে তো মাদক গ্রহণ করছে অনেকে। এগুলো তো মানে সরকারের উচিত ব্যবস্থা গ্রহণ করা, যে যাতে এটা বন্ধ হয়, মানুষজন ধূমপান থেকে যাতে বিরত থাকে। এতে তো নিজের ক্ষতি প্লাস অন্যেরও ক্ষতি হচ্ছে। ডিএমপি কমিশনার, আপনি শুনলেন মাদক নিয়ে এক ধরনের দুশ্চিন্তা আছে যুব সমাজের মাঝে। আমরা দেখেছি যে ডিএমপিতে সবচেয়ে বেশি যে অপারেশনগুলো হয় অস্ত্র এবং জঙ্গির পরেও মাদককেও আপনারা সর্বোচ্চ স্থানে গুরুত্ব দিয়েছেন এবং সবসময় দেখেছি যে ঢাকা গোয়েন্দা পুলিশের যে মিডিয়া সেন্টার এখানে আমরা মাঝে মাঝেই সেগুলো কাভারেজ করতেও চাই। তো আসলে আপনি এই মাদকের আগ্রাসন নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? অবশ্যই আমরা এই মাদকের যে অ্যাবিউজমেন্ট এটিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে দিয়েছি, সেটা আমাদের মামলা এবং সিজার দেখেই সেটা বোঝা যায়। কিন্তু পাশাপাশি আমি বলবো এটি সচেতনতা দরকার, সামাজিক আন্দোলন দরকার। আপনার আমার সন্তান কোথায় যায়, কি করে, কি খায়, সেটি আমাদেরকে মনিটর করা দরকার। অর্থাৎ আমাদের যে সোশ্যাল বন্ডেজ, সামাজিক বন্ধন,
আমাদের যে ধর্মীয় এবং সামাজিক অনুশাসন, আমাদের পারিবারিক অনুশাসন, এইটাকে আমাদের বৃদ্ধি করা অত্যন্ত দরকার। কারণ আমি যদি পারিবারিকভাবে আমার সন্তানকে সুশিক্ষা দেই, একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা, প্রধানরা, শিক্ষকরা যদি মনিটর করেন, তাহলে মাদকাসক্ত হতে পারে না। আপনি জানেন যে গত সপ্তাহে আমরা ঢাকা ইউনিভার্সিটির কলাভবনের সামনে চত্বর থেকে 36 জনকে গ্রেপ্তার করেছি প্রক্টরের সহায়তায়। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ 36 জনকে আমরা গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার করেছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। তো সুতরাং এখানে প্রক্টর উদ্যোগী হয়েছে, আমাদের সহযোগিতা নিয়েছে, আমরা তাদের অ্যারেস্ট করেছি। তেমনিভাবে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিবার, আমরা সমাজ যদি যার যার এলাকায় আমরা যদি সচেতন হই, আমাদের সন্তানদের, আমাদের ছাত্রদের, আমার সহকর্মীদের আমরা যদি এটা উদ্বুদ্ধ করি, এই জনসচেতনতা বৃদ্ধি করি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি, এই মোটিভেশনটা যদি করি, তাহলে এটা কমবে। কারণ ডিমান্ড আছে মাদকের, মাদকাসক্ত হচ্ছে, যে কারণে চোরা কারবারিরা মাদক নিয়ে আসছে ঢাকা শহরে। এটি ঢাকা শহরে মাদককে নিয়ন্ত্রণ করার জন্য একদিকে আমরা যেমন অভিযান করছি, একদিকে আমরা যেমন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি আমি বলবো এই জন্য সামাজিক আন্দোলন দরকার। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, এটি ব্যাপক সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের প্রত্যেকের এগিয়ে আসা দরকার, এনজিওদের এই ব্যাপারে এগিয়ে আসা দরকার, এবং আমাদের সাংবাদিক, পেশাদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও, সরকার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই মাদকের যে ব্যাধি এবং মারাত্মক সবল, এর থেকে আমরা আমাদের জাতিকে রক্ষা করতে পারি। ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো। তার আগে আমন্ত্রিত শিক্ষার্থীরা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের অতিথির কাছে। জি ধন্যবাদ। আপনি একটু আগে বললেন যে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে অনেকজনকে গ্রেফতার করা হয়েছে। তো আমরা দেখেছি যে যখন বইমেলা কিংবা পহেলা বৈশাখের মতো যখন একটা ইভেন্ট থাকে এবং অনেক নিরাপত্তা থাকার সময়ও ওই এলাকায় আমরা দেখেছি যে কীরকম দুর্ঘটনা ঘটে, এবং ঢাকা ইউনিভার্সিটির সেই এরিয়ায় বিশেষ করে ছবির হাট নামের যে জায়গাটা আছে এবং সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি করা হয়। তো এই জায়গায় আসলে পুলিশি তৎপরতা বা টহল, আসলে নিরাপত্তা আরও জোরদার করা যায় কি না সেটা নিয়ে একটু প্রশ্ন ছিল। না, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটির পাশে, টিএসসির পাশেই সরাদ্দি উদ্যান এবং রমনা পার্ক, এখানে ভ্রাম্যমান মাদক বিক্রেতারা আছে। তারা সুযোগ পেলে বিক্রি করে, আবার যখন পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। এবং পহেলা বৈশাখ, বইমেলা, এই ধরনের বড় বড় ইভেন্ট যখন হয়, তখন কিন্তু আমরা নিয়মিতভাবে এই রমনা পার্কের ভিতর, সরদারের ভিতরে আমরা এই অভিযানগুলো পরিচালনা করি। এছাড়াও নিয়মিতভাবে মাঝে মাঝে হঠাৎ আমরা ব্লক রেড দিয়ে এগুলো করি এবং ব্যাপক আমরা ধরি। এই যে আমি বললাম যে 6000-এর উপরে লোক 11 মাসে আমরা মাদক মামলা করেছি, 10,000-এর মতো মানুষকে আমরা আদালতে চালান করেছি, এবং আমরা মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 4000 মানুষকে এই মাদক আইনে আমরা সাজা দিয়েছি বিভিন্ন মেয়াদে। এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, অল্প লাভ, সাময়িক লাভ, কিন্তু এতে আলটিমেটলি দেশের কী ক্ষতি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কী ক্ষতি হচ্ছে, আমাদের দেশের অনেক মানুষ এটা বুঝতে চায় না। এই জন্যে আমি বলেছি যে আমাদের আইন শৃঙ্খলার তৎপরতা বৃদ্ধি অবশ্যই করা দরকার, সেটি আমরা চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম সামাজিক সচেতনতা এটা বৃদ্ধি করা দরকার, মোটিভেশন করা দরকার। আলটিমেটলি আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ কীভাবে ধ্বংস হয়েছে মাদকের সবলে, এই জিনিসটা যদি আমরা ব্যাপক প্রচার করতে পারি, তাহলে হয়তো মানুষও এগিয়ে আসবে এদেরকে প্রতিরোধ করার জন্য। আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনারা আরেকজন আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। জি ধন্যবাদ। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে আজকে যখন আমি এখানে আসি, তখন কিছুদিন আগে সম্প্রতি আইন করা হলো যে সিএনজি ড্রাইভাররা মিটারে চলবে, এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু নতুন ভাড়ার দেওয়া হয়েছে। তো আজকে আসার সময় একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ডের কোনো সিএনজি ড্রাইভারই মিটারে আসতে রাজি হয়নি। ইনফ্যাক্ট ওখানে 2 জন পুলিশ দাঁড়ানো ছিল। তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি এখানে 2 জন পুলিশ আছে, আপনারা তাও মিটারে যেতে রাজি হচ্ছেন না,
তখন তারা বলে যে পুলিশরাই তো সহযোগিতা করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে পুলিশদেরকে জনগণের সহযোগিতা করা উচিত না যারা আইন ভঙ্গ করছে তাদের সহযোগিতা করা উচিত? আর এই বিষয়ে ডিএমপি কমিশনার হিসেবে আপনি মানে কতটা কঠোর পদক্ষেপ নিচ্ছেন? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই জনগণকে সহযোগিতা করা দরকার। আমাদের কাজ হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন, দুষ্টের পালন না। আর মিটারে যে সিএনজি চলে না, আইন আছে এবং সম্প্রতি 2 মাস আগে নতুন করে সিএনজির ভাড়া নির্ধারণ হয়েছে, বাসের ভাড়া নির্ধারণ হয়েছে। এবং আপনি জানেন যে আমরা কিন্তু অনেক বাসের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছি, বাসকে আমরা আটক করেছি। আমাদের বিআরটিএ তারা নিজস্ব মোবাইল কোড করেছে, আমাদের ডিএমপির পক্ষ থেকে মোবাইল কোড করেছি, ঢাকা জেলার পক্ষ থেকে আমরা মোবাইল কোড করেছি। এবং যারাই ট্রাফিক আইন ভঙ্গ করছে, অতিরিক্ত ভাড়া গ্রহণ করছে এবং সেটার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। আইন অনুযায়ী সিএনজি ড্রাইভাররা মিটারে যেতে বাধ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে এই আইন সব ক্ষেত্রে মানা হচ্ছে না। আমি এখানে একটা মৌলিক বিষয় বলি, ইংরেজিতে একটা কথা আছে, ল ইজ টু বি অবেড। সবাই আইন মানবে, সে কারণে কিন্তু আইন তৈরি করা। দিস ইজ দ্য ম্যাক্সিমাম অফ ল। আমি কিন্তু 100 ভাগ লোকের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারবো না। 100 জনের মধ্যে যদি 5 জন আইন ভঙ্গ করে, এই 5 জনের বিরুদ্ধে আইন প্রয়োগ করা সম্ভব। কিন্তু যেখানে শতকরা 98 জন লোক আইন ভঙ্গ করে, সেইখানে বাস্তবিক পক্ষে আইন প্রয়োগ করা খুবই কঠিন একটা বিষয়। আমাদের দেশে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আইন না মানার একটি সংস্কৃতি দীর্ঘদিনে চলে আসছে। রেড লাইট জ্বলছে, সেই সিগন্যালের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। রেড লাইট জ্বলছে, ট্রাফিক সিগন্যাল পড়েছে, গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। এবং এটি ট্রাফিক পুলিশ বাধা দিলে ট্রাফিক পুলিশকে অ্যাসল্ট করা হয়েছে সমাজের নামি দামি প্রতিষ্ঠিত ব্যক্তিদের দ্বারা। এই ঘটনা বিরল না, তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তো অবশ্যই আমি ডিএমপির কমিশনার হিসেবে বলবো যে আইন যারা ভঙ্গ করছে, মিটারে যারা চলে না, বাসে যারা অতিরিক্ত ভাড়া নেয়, যাত্রীদেরকে হয়রানি করে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। ডিএমপি কমিশনার, আমরা আবারও এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইবো যে মানে একদম প্রকাশ্যে একজন এএসআইকে যে হত্যার ঘটনা ঘটলো, এই বিষয়ে আপনাদের আসলে অগ্রগতি কতটুকু তদন্তের? এএসআই ইব্রাহিম হত্যাকাণ্ডে একজনকে তো আমরা, সুমনকে হাতে নাতে গ্রেপ্তার করেছি, মাসুমকে দেন আমরা হাতে নাতে গ্রেপ্তার করেছি। এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা কামরাঙ্গীচরের একটি বাসাকে তল্লাশি করে ব্যাপক বোমা, গ্রেনেড, আমরা লোকাল তৈরি গ্রেনেড আমরা উদ্ধার করেছি। পুলিশের উপর হামলার মোটিভটা কি? যেহেতু বাংলাদেশ পুলিশ একটি পেশাদারী সংগঠন, আমাদের কাজ হলো জননিরাপত্তা বিধান করা। আমাদের শক্ত অবস্থানের কারণে, আমাদের দায়িত্বশীল অবস্থানের কারণে এই অসৎ উদ্দেশ্য তাদের চরিতার্থ হচ্ছে না, যে কারণে এখন হামলার একটা মূল টার্গেটে পড়েছে পুলিশ। এর বাইরে ইম্পর্টেন্ট ঘটনা আপনি জানেন, মনে আছে কিনা, বেশ কিছুদিন, কয়েক বছর আগে 6 মার্ডার হয়েছিল গোপীবাগে। হ্যাঁ। এই 6 মার্ডারের সাথেও খিজির খান হত্যাকাণ্ডে যারা যুক্ত ছিল তাদের একটা যোগসাজশ রয়েছে। একই মতবাদের, মানে একই মতবাদ। তারা হচ্ছে পীর, ফকির, আউলিয়া, এইটাকে বিশ্বাস করে না, তারা শিরক করে। এই জন্যই তাদেরকে খতম করতে হবে। ইটস অ্যানাদার গ্রুপ, জেএমবি, তাদের একটা গ্রুপ এটা আছে। অলরেডি আমরা তাদেরকে ডিটেক্ট করেছি এবং এদের বিভিন্ন গ্রুপ সম্বন্ধে আমরা কাজ করছি। আমরা খিজির খান হত্যাকাণ্ড যখন উদ্ঘাটন করলাম, আসামিকে যখন ধরলাম, এর সুবাদেই আমরা 6 মার্ডারের তথ্যাদি কিন্তু এখন পাচ্ছি। দীপন হত্যাকাণ্ডে আমরা, আপনি জানেন যে আজিজ সুপার মার্কেটের এই সিসিটিভির ফুটেজ আমরা নিয়েছি এবং আমরা এটা তদন্ত করছি। ইতিমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। তবে এইটা উদ্ঘাটনের জন্য আমাদের একটু সময় দিতে হবে, কারণ একটা তো আরেকটার সাথে লিঙ্ক আপ। আরেকটি যেটা আপনি জানেন যে আমাদের লালমাটিয়াতে হলো একই সাথে, টিটন, সে বেঁচে গেছে, সেখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। এই তদন্তগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলছে
এবং এর আগে আপনি জানেন যে অসিকুর রহমান বাবু যে ব্লগার হত্যা হলো এই আমাদের তেজগাঁতেই, এটি কারা করেছে দুজনকে তো হাতে নাতে গ্রেফতার করা হয়েছিল। তাদের স্বীকারোক্তি মোতাবেক আমরা কিন্তু টোটাল তাদের পরিকল্পনাটা এবং কারা ইনভলভ ছিল এটা আমরা পেয়েছি। এই মামলাটা অলরেডি আমরা চার্জশিট দিয়েছি। এর আগে যে হত্যা করার চেষ্টা হয়েছিল আসিফ মহিউদ্দিনকে হত্যা করার প্রচেষ্টা কারা করেছিল তাদেরকেও কিন্তু আমরা ডিটেক্ট করেছি, আমরা অ্যারেস্ট করেছি। এই মামলাও কিন্তু বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দিয়েছি। অভিজিৎ হত্যাকাণ্ডের ব্যাপারে এটি এখনও আমরা তদন্ত করছি, কিছু অ্যারেস্ট আমরা করেছি, কিন্তু এই মামলায় চার্জশিট দেওয়ার মতো তথ্যাদি এখনও আমাদের কাছে আসে নাই। এটি চলমান রয়েছে, আমরা চালিয়ে। ডিএমপি কমিশনার, আমরাও চাইবো যে 2 কোটি মানুষের ভিড়ে নাশকতাকারীদের আপনারা খুঁজে বের করবেন এবং আমাদের সামনে সেগুলো তুলে ধরবেন। তো আমরা আবারও শিক্ষার্থীদের কাছে যাব, আপনাদের প্রশ্ন থাকলে প্রধান অতিথির কাছে আপনারা করতে পারেন। জি ধন্যবাদ স্যার, আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন ছিল। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা কিছুদিন আগে যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা দেখলাম তার ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে তৎপরতা সেটা বাড়ানো হয়েছে, নিরাপত্তা চৌকি বা তল্লাশির যে জাতীয় জিনিসগুলো সেগুলো ধীরে ধীরে বাড়ানো হয়েছে। এই জিনিসগুলো কেন ঘটনাগুলো ঘটার পরেই বৃদ্ধি করা হয়? কেন সারা বছর এই জিনিসগুলো চালু করা হয় না? মোবাইল কোর্টের মতো জিনিসগুলো বা নিরাপত্তা চৌকি বা তল্লাশির মতো যে জিনিসগুলো সেগুলো সারা বছর ধরে যদি চালানো যেত তাহলে মনে হয় যে নিরাপত্তার ব্যাপারটা আরও জোরদার হতো এবং জনগণ আরও বেশি আশ্বস্ত হতে পারত। পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাই এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের দেশের জনগণকে যে ইতিমধ্যে গত 3 মাসে একটি দৃশ্যমান পরিবর্তন তাদের মাঝে এসছে। আমাদের সম্মানিত নাগরিক তারা বুঝতে পেরেছেন যে নিরাপত্তার খাতিরে এই যে কড়াকড়ি, এই যে তল্লাশি, এইগুলো করা হচ্ছে এবং তারা আমাদেরকে কোঅপারেট করছে। আমরা আবারও কথা বলবো, তার আগে দর্শক যানজট নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা তা দেখে আসব। যানজটের নগরী এখন ঢাকা। এই অবস্থা উত্তরণে যেন কিছুই করার নেই। সময় মতো গন্তব্যে না পৌঁছাতে পারাটা এখন নিয়মে পরিণত হয়েছে। এই যে অফিসে যাব, টাইম মতো অফিসে ইন করতে পারছি না। অনেকক্ষণ আমি জ্যামের মধ্যে পড়েছিলাম, বাধ্য হয়ে আমি যে হেঁটে যাচ্ছি এখন। হ্যাঁ, বর্তমানে খুব বেশি যানজট হচ্ছে, আমরা সারাদিনের কাজ ঠিক মতো করতে পারছি না। মানে এক জায়গা থেকে আর এক জায়গা দিলে মার্কেটিংয়ের লোক আমরা দেখা যায় যে একদিনে 4-5টা ভিজিট করতে হয়, সে জায়গায় 1-2টা ভিজিট করতেই আমাদের সময় চলে যায়, আমরা ঠিক মতো সময় পাচ্ছি না। যানজট নিয়ে অনেক সমস্যা হচ্ছে, প্রতিদিন আমাদের যাতায়াত ব্যবস্থায় আমরা অনেক ডিফিকাল্টি ফেস করছি। কোনো এক জায়গায় পৌঁছাতে অনেক দেরি হয়, ক্লাস ছুটে যায় অনেক সময়, এগুলো তো সমস্যা হচ্ছেই। যানজটের সমস্যার সমাধান না হওয়াতে অসহায় এখন নগরবাসী। আসলে যানজটটা ঢাকার জন্য হচ্ছে কি একটা মেন প্রবলেম। এই যানজটের জন্য যারা অফিস করে তাদের হচ্ছে কি অফিসে যাইতেও লেট হচ্ছে, আবার যারা ক্লাস করতেছে ভার্সিটিতে, স্কুল কলেজ, তাদেরও অনেক প্রবলেম হচ্ছে। আমি চাচ্ছি আসলে এরকম একটা শহর দেখতে যেটাতে যানজট থাকবে না। যদিও এই সমস্যার সমাধানে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা জানি যে যানজট নিরসনে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। তার আগে একটা বিষয় বলতে চাই যে যানজটের জন্য আপনার 4টা ডিভিশন আছে ট্রাফিকের, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আমি যতটুকু জানি। তো এই 4টা ডিভিশন কিভাবে দায়িত্ব পালন করছে এবং দেখা গেছে যে তাদের দায়িত্বে আমরা কখনো অবহেলা দেখিনি। অনেক সময় ধরেও ট্রাফিককে দেখেছি, ওসি থেকে শুরু করে ইন্সপেক্টর, তারপরে এসিরাও দায়িত্ব পালন করছে, কিন্তু দিন যত যাচ্ছে সমস্যার সমাধান কি হচ্ছে? আমাকে যদি আপনি প্রশ্ন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জকে আমি বলবো এটা ট্রাফিক। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি এই ঢাকা মহানগরীর যানজটে সাধারণ নাগরিক যেভাবে কষ্ট পাচ্ছে সেজন্যে। কিন্তু পাশাপাশি আমি বলবো যে এই যানজটের বহুবিধ কারণ রয়েছে, একটা না, বহুবিধ কারণ রয়েছে। তো এটি নিয়ন্ত্রণের জন্য আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছি, আমরা হিমশিম খাচ্ছি। হিমশিমের কারণগুলো এটা কারণটা বহু কারণ আছে, তার মধ্যে আমার বাস যে লেনে চলে, আমার কার যে লেনে চলে, আমার রিক্সার ঠেলাগাড়ি একই লেনে চলে, সে কারণের জন্য, এবং কেউ কাউকে মানে না, ছাড়ও দেয় না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আইন না মানার সংস্কৃতি, আমরা কেউ ট্রাফিক সিগন্যাল মানি না। ফুটপাত তো আমাদের প্রায় দখলের মতো অবস্থা, এটা আমরা পরিষ্কার করি, আবার এটা বসে যায়।
সারাদিন আমাদেরকে অন্য কোনো কাজ নেই, আমাদের হাজারো রকমের ব্যস্ততা, হাজার রকমের ইস্যু আছে। দেখা গেল যে সারাক্ষণ তো আমরা এটা পাহারা দিতে পারি না, ফুটপাত পরিষ্কার করলাম আবার এসে বসে যাচ্ছে। তো এই যে তারপরে ধরেন বাস বে নাই, বাস বে না থাকার জন্য কি হচ্ছে, রাস্তার পর দাঁড়িয়ে বাস প্যাসেঞ্জার নিচ্ছে এবং পিছনে যানজট লেগে যাচ্ছে। আবার সামনের বাস না ভরা পর্যন্ত পিছনের বাসকে আগাতে দিচ্ছে না, যে কারণে দেখা যাচ্ছে সামনে ফাঁকা, পিছনে যানজট লেগে যাচ্ছে। এটার কারণ আমরা বলেছি যে এই যে বাস যে লেনগুলো বিভিন্ন কোম্পানিতে চলার কারণে এটি সমস্যা হচ্ছে। অল ইন্টারসেকশনগুলোতে ডাইনে বামে রাইট টার্ন লেফট টার্ন এসে জট লেগে যায় প্রত্যেকটা ইন্টারসেকশনে। ফাইনালে আমি বলতে চাই যে যানজট নিরসনের জন্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সিগন্যাল লাইটটা অটোমেশন করার জন্য একটি কাজ চলমান রয়েছে। আমাদের পক্ষ থেকেও আমরা বিভিন্ন জায়গা কোণের মাধ্যমে, ডিভাইডারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি, আমাদের সুপারভিশন বাড়ানোর চেষ্টা করছি এবং এটি যাতে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেই কারণের জন্য আমরা চেষ্টা করছি। এবং এ ব্যাপারে আইন সবাইকে মানার জন্য এবং ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য আমি সম্মানিত নগরবাসীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষে দুটি প্রশ্ন রয়েছে যে ডিএমপি অধ্যাদেশ আইনে 49টা থানা থেকে আমরা দেখেছি যে সিএমএম কোর্টে কখনো 200 কখনো 300 আসামিকে আটক করে আনা হয়। তো আমরা জানতে চাইব যে এই আসামিগুলোকে আটকের ক্ষেত্রে বা গ্রেফতারের ক্ষেত্রে ঠিক ডিএমপি অধ্যাদেশ আইনে অনেকগুলো ধারাকে কেন্দ্র করে তাদের ধরা হয়, সেই ধারাগুলো কি পুলিশ ঠিক মতো পালন করে কিনা। আর আরেকটি বিষয় যে আপনি ডিএমপি কমিশনার হওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কোনো ধরনের রাজনৈতিক চাপ আপনার উপর আছে কিনা, এই দুটো প্রশ্ন আপনার কাছে জানতে চাইব। আপনার শেষ প্রশ্নের উত্তর হচ্ছে আমি নির্দ্বিধায় বলবো যে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো রাজনৈতিক চাপ নেই। আমি বিনয়ের সাথে আপনাকে বলবো, আপনি যদি 2012, 13, 14-তে মান্থলি টোটাল অ্যারেস্ট দেখেন ডিএমপি অর্ডিন্যান্সে এবং 2015 সালে যদি দেখেন, আমি আপনাকে দৃঢ়তার সাথে বলবো, চ্যালেঞ্জ করে বলবো, এটা অর্ধেকের কম। কারণ আমি জানি এই ডিএমপি অর্ডিন্যান্সের মাধ্যমে অনেক ক্ষেত্রে মানুষকে হয়রানি করা হয় জি, এবং ডিএমপি অর্ডিন্যান্সে জরুরি না হয়ে পড়লে কোনো ধরনের কোনো গ্রেপ্তার না করার জন্যে আমার তরফ থেকে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। প্রতিদিন সকাল অফিসে এসেই আমি আগে মর্নিং রিপোর্ট দেখি যে ডিএমপি অর্ডিন্যান্স অ্যারেস্ট কত। যখনই কোনো থানায় আমি অ্যাবনর্মাল অ্যারেস্ট দেখি, দেন অ্যান্ড দেন আমি ওই ডিসি সাহেবের সাথে কথা বলি, ওই ওসি সাহেবের সাথে কথা বলি, কী কারণে ডিএমপি অর্ডিন্যান্সে গ্রেপ্তার করা হয়েছে। সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং কোনোভাবেই অহেতুকভাবে হয়রানিমূলকভাবে এই ডিএমপি অর্ডিন্যান্সের গ্রেপ্তার যাতে না করা হয় আমি ব্যক্তিগতভাবে এটা তদারক করি। সেটি 15 সালের একটা পরিসংখ্যান যদি আপনি নেন, বিগত বছরের সাথে যদি তুলনা করেন, তাহলে আপনি এর পার্থক্যটা পাবেন। তো আমি কমিশনার হওয়ার পরে, দায়িত্ব গ্রহণের পরে দুটো বিষয় আমি জোর দিয়েছি। একটা হলো জমির দখল বেদখল, এটি পুলিশের কোনো দায়িত্ব না, আইনত পুলিশের কোনো ক্ষমতা নেই, এটা করা যাবে না এবং এটা যদি কেউ করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা হলো টাকা আদায়, এটি বিজ্ঞ আদালতের আদেশ ছাড়া পুলিশের কোনো ক্ষমতা নেই টাকা আদায় করার, এই কাজেও পুলিশ সম্পৃক্ত হবে না। এই দুটো জিনিস কিন্তু আমি কঠোরভাবে প্রতিপালন করি এবং আমি সুপারভিশন করি। আরেকটি হলো 54 বা ডিএমপি অর্ডিন্যান্সে অন্যায়ভাবে কাউকে যাতে আটক করা না হয়। তবে অনেক ক্ষেত্রে আমাদের করতে হয়, যেমন ধরেন জুয়াড়ু, যেমন ধরেন পাবলিক নয়সেন্স, মাতাল, এমন হয় যেটা আমি মোবাইল কোড করতে পারিনি বা যেটা অন্য কোনো আইনে দিতে পারছি না, আনঅ্যাভয়েডেবল হয়ে অনেক ক্ষেত্রে আমরা ডিএমপি অধ্যাদেশে দিই। কিন্তু এটি যাতে টাকা আদায়ের হাতিয়ার না হয়, অন্যায়ভাবে মানুষকে ফাঁসানো না হয়, ক্ষমতার ব্যবহার করে, সেই ব্যাপারে আমি কিন্তু ব্যক্তিগত অনেক সচেতন রয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসারদেরকে এই ব্যাপারে প্রয়োজন নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার 28 বছর কর্মজীবন, তার মধ্যে 28 বছরেই আমরা জেনেছি যে আপনি ক্রাইমের সাথে মাঠ পর্যায়ে কাজ করেছেন। তো এই অভিজ্ঞতাকে আপনি যখন ডিএমপিতে এসেছেন তো কীভাবে কাজে লাগাচ্ছেন? আমি আপনাকে এটা বলবো, আপনি ঠিকই বলেছেন, আমি দীর্ঘদিন ধরে এই ক্রাইম পুলিশ
সাথে জড়িত রয়েছি এবং কমিশনারের দায়িত্ব গ্রহণের পরে আমার কিন্তু একটা স্বপ্ন আছে, সেটি হচ্ছে একটা কমিউনিটি বেসড প্রো পিপুল একটা পুলিশিং করার জন্য। যে কারণে আমি শুরু থেকেই কিন্তু আমার সহকর্মীদের বলেছি আমরা বিট পুলিশিং চালু করব ঢাকা মহানগরীতে। ইতিমধ্যেই বিট পুলিশিংটা আমি চালু করেছি, কারণ আমি বিশ্বাস করি পুলিশের যে সংখ্যা এটি দিয়ে কখনো একটি সাস্টেনেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান সৃষ্টি করা সম্ভব না। এটি তখনই সম্ভব যখন আমি সমস্ত শ্রেণী পেশার মানুষকে একসাথে পাবো, একসাথে কাজ করতে পারবো। যেটি কমিউনিটি পুলিশের যে আমাদের চিন্তা সেটা হলো শেয়ারিং উইথ দ্য পিপল, সেইটা আমি বিট পুলিশিংয়ের মাধ্যমে করার আমার চিন্তাভাবনা রয়েছে। এতে একদিকে যেমন চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো ট্র্যাডিশনাল অপরাধ কমে যাবে, অন্যদিকে জনগণের সাথে একটি ডাইরেক্ট সম্পর্ক যদি পুলিশের সৃষ্টি হয়, ভালো সম্পর্ক সৃষ্টি হয় এবং পারস্পরিক একটি আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেক্ষেত্রে মানুষের হয়রানি কমে যাবে এবং নিরাপত্তা যে অভাব, ফিয়ার অফ ক্রাইম, এটা কমে যাবে, পাশাপাশি নিরাপত্তাবোধের সৃষ্টি হবে। সর্বশেষ প্রশ্ন ডিএমপি কমিশনার, আপনার পুলিশ যদি কোনো কারণে অপরাধে জড়িয়ে পড়ে কিংবা অপরাধের কারণে কেউ যদি আপনার কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে, তখন আপনি কতটুকু কঠোর হন? পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তার ব্যাপারে আমাদের নীতি হচ্ছে জিরো টলারেন্স। কারণ পুলিশের কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষের নিরাপত্তা দেওয়া। সেই পুলিশ যদি মানুষের নিরাপত্তাহীনতার কারণ হয় এবং পুলিশ যদি নিজে অপরাধে জড়িয়ে পড়ে, আমি মনে করি এটা ক্ষমার অযোগ্য একটি অপরাধ। অবশ্যই সেখানে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। আমি প্রতি বছর যে সমস্ত পুলিশ সদস্য এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে তার এগেনস্টে বহু পুলিশ অফিসারের চাকরি চলে যায়, অনেককে বিভাগীয় মামলার মাধ্যমে গুরুদণ্ড দেওয়া হয়, পদোন্নতি বন্ধ করে দেওয়া হয় এবং অনেককে নিম্ন পদে পদোন্নত করা হয়। আমরা যেহেতু সুশৃঙ্খল একটি রেজিমেন্টাল ফোর্স, এইটা হয়তো বাইরের লোক অতটা জানে না, কিন্তু আমি এই কথা বিনয়ের সাথে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে পুলিশের মধ্যে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকায় যে কোনো আয়োজনে সার্বিক নিরাপত্তা সফলতার সাথে দায়িত্ব পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এমনটাই প্রত্যাশা। আর জঙ্গি, অস্ত্র এবং মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং চাঁদাবাজ সহ সব ধরনের অপরাধী যেন তাদের অপকর্মের জন্য সর্বোচ্চ শাস্তি ভোগ করে, এটাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে। ডিএমপি কমিশন, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য। আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, পুলিশ কমিশনারের কাছে আইন শৃঙ্খলা বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।